পোড়া পোড়া গন্ধে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি বাবা মায়ের চুলে আগুন ধরিয়ে দিচ্ছে। মা মেঝেতে শুয়ে আছে, তার চোখ বন্ধ, হাত পা দড়ি দিয়ে বাঁধা, ঘন কালো চুল কয়েক পর্যন্ত ছড়িয়ে আছে। মায়ের জ্ঞান নেই। ভীতু গলায় বললাম, এসব কি করছেন? বাবা আমার দিকে তাকালো, শান্ত গলায় বলল, কিছু করছি না, তুমি ঘুমিয়ে পড়ো। মা মা ওখানে শুয়ে আছে কেন? তোমার মায়ের কিছু হয়নি, সে আমার পাশেই শুয়ে আছে, তুমি ভুল দেখছো। পাশ ফিরে দেখি বাবার কথাই সত্যি। মা বিছানার কোনায় শুয়ে আছে, ঘুমন্ত কোমল মুখে সিদ্ধতা ছড়াচ্ছে। দ্বিতীয়বার মেঝের দিকে তাকালাম, মেঝেতে কিছু নেই, একদম পরিষ্কার। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? না, ওই মেঝেতে মেঝেতে তো কিছু নেই। বোধহয় তুমি খারাপ স্বপ্ন দেখেছো। ব্যাপার না, এমনটা হতেই থাকে, শুয়ে পড়ো। এক রাশ অসুস্থ নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঘড়িতে রাত 1টা। বাবা এ সময় এ ঘরে কী করছেন? বাবা আলাদা তুমি থাকে, রাত জেগে অফিসের কাজ করতে হয়। মা আমার সাথে পাশের রুমে থাকেন, আগে বাবার সাথে থাকতো, বেশ কয়েকদিন হলো ঝগড়া করে ও ঘরে এসেছেন। বিছানা এপাশ ওপাশ করে ঘুম এলো শেষ রাতে। ঘুম পড়ার সাথে সাথেই একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। খোলা মাঠের সামনে আমি একা দাঁড়িয়ে আছি, পাশে বিশাল বটগাছ। বটগাছের গায়ে সিঁদুর দিয়ে কিছু লেখা রয়েছে। দূর থেকে ক্ষীণ গলায় কেউ আমায় ডাকছে সাহায্যের জন্য। আমায় বাঁচাও, আমি এখনও জীবিত, এখানে ফেলে রেখে যেও না, শিয়াল নিয়ে যাবে। ভয় মেশানো চাপা গলায় বললাম, কে তুমি? কোথায় আছো? আমি কিভাবে তোমাকে বাঁচাবো? গলার স্বর অস্পষ্ট, তবুও লোকটা বুঝলো। কান্না ভেজা গলা বলল, আমি তোমার পায়ে পড়ি, দয়া করে আমাকে ছেড়ে যেও না। পায়ের দিকে তাকাতেই চমকে উঠলাম। রক্ত মাখানো একটা শরীর মাটিতে পড়ে আছে, তার মাথা ধর থেকে আলাদা হয়ে গেছে। চিৎকার করে উঠলাম, ঘুম ভাঙল নিজের চিৎকারে। চারিদিকে পরিষ্কার হয়ে গেছে, জানলা গলে সকালে এসে ঘরের ভেতরে পড়েছে। মা মেঝেতে জায়নামাজ বিছিয়ে বসে আছে। বিছানায় উঠে বসলাম, সরু গলায় বললাম, মা রাতে কি হয়েছিল? মা পেছন ঘুরে তাকালো, অবাক গলায় বলল, কি হবে, রাতে তো কিছুই হয়নি। খারাপ স্বপ্ন দেখছিস নাকি? না, তেমন কিছু না, দেখেছিলাম বোধহয়, ঠিক মনে নেই, তবে স্বপ্নটা খুব ভয়ের ছিল। সারা রাত ভূতের সিনেমা দেখলে ভয়ের স্বপ্ন দেখবি না তো কী করবি? কত করে বলি ওইসব ছাইপাশ দেখিস না, কে শুনে কার কথা। আচ্ছা আর দেখবো না, এক গ্লাস পানি দেবে? মা খুব স্বাভাবিক ভঙ্গিতে উঠে দাঁড়ালো, টেবিলের উপর রাখা জগ থেকে পানি ঢাললো, আমার দিকে গ্লাস এগিয়ে দিতে দিতে বলল, তুই কদিনের জন্য নানা বাড়ি থেকে ঘুরে আয় সোহেল, কাল বিকালে তোর মামা এসেছিল তোকে নিয়ে যেতে। উত্তর অপেক্ষা না করে মা ঘর থেকে বেরিয়ে গেল। বোধহয় মায়ের কথাই ঠিক ছিল। কাল রাতে অনেকগুলো ভৌতিক সিনেমা দেখেছি, যার ফলস্বরূপ এমন বাজে স্বপ্ন দেখলাম। মায়ের তো কিছুই হয়নি, সুস্থ শরীরে আমার সামনে ঘুরে বেড়াচ্ছে। রোদ ওঠার সাথে সাথে ভয় কেটে যেতে লাগলো। নিজের বোকামির কথা চিন্তা করে খানিকটা হাসলাম। কিন্তু অদ্ভুত স্বপ্ন। বাবা মা দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল, পরিবারের অমতে গিয়ে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে, অথচ তাদের সম্পর্ক ছিল মাত্র 3 দিন। বাবা পৈতৃক ভিটা ছেড়ে জঙ্গলের মধ্যে জায়গা কিনেছেন, সেখানে জঙ্গল পরিষ্কার করে দোতলা বাড়ি উঠেছেন। বাড়ির পেছনে বিশাল পুরুষ, সামনে বেশ অনেকটা জায়গা নিয়ে ফুলের বাগান। একজন মালি রাখা হয়েছে, সে ফুল দেখাশোনা করে। মায়ের একজন সাহায্যকারীও আছে, সকালে আসে, সারাদিন কাজকর্ম করে রাতে ফিরে যায়। এক সময় বাবা মা দুজনেই চাকরি করতো, দুজনের টাকার এত বড় বাড়ি তৈরি হয়েছে। বিয়ের 9 বছরের মাথায় আমার জন্ম। আমার জন্মের পরপর মা চাকরি ছেড়ে দিয়েছেন। তার এক কথা, টাকা পয়সা যা হয়েছে যথেষ্ট, এখন আর চাকরি করবে না, মেয়ে মানুষ মানুষ করবে। এরপর আরও ছেলেপুলে হবে, ওদের মানুষ করতে হবে। মায়ের খুব শখ ছিল তার একটা ছেলে হবে, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। 13 বছর হতে চলল, আমার কোনো ভাই বোন হয়নি। হাত মুখ ধুয়ে বাগানে হাঁটতে এলাম। দিলু কাকা খুপড়ি হাতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বাগানের একপাশে বর্ষায় গোলাপের ঝাড়, ফুল ঝরে আছে। পথে পাশে সারি সারি বেলি ফুলের চারা, কলমের চারা। গতকাল বাজার থেকে কিনে আনা হয়েছে। চারাগুলোতে 2-1টা ফুল ধরেছে, খুব মিষ্টি ফুলের গন্ধ। দিলু কাকার হাতে ইশারায় ওনার দিকে তাকালো, কাছে যেতে মৃদু গলায় বলল, আম্মা যান, সাবধানে থাকবেন, লক্ষণ বেশি ভালো না। কি হয়েছে কাকা? কাল রাতে আপনার ঘরে আগুনের শিখা জ্বলতে দেখছি, জিনভূত কাজ করতে পারে। রাতে আয়তল কুস্তি পরে ঘুমাবেন, এতে আল্লাহর রহমত হবে। জি আচ্ছা। শুধু তাই না আম্মা, পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম, মনে হয় বাড়িতে অশুভ কিছু ঢুকছে। ভাইকে বলে বাড়ি বন্ধক দিতে হবে। ভীতু চোখে ওনার দিকে তাকালাম। লোকটা কি আমাকে ভয় দেখাতে যাচ্ছেন? আমার এসব জিন পরি ব্যাপার খুব একটা বিশ্বাস হয় না, কিন্তু সে কখনো মিথ্যে বলে না। তাছাড়া কাল রাতে আমি একই জিনিস দেখেছি, একই গন্ধ পেয়েছি। তা যদি স্বপ্নই হয়, তবে দিলু কাকা জানলো কেমনে? আমার স্পষ্ট মনে আছে জানলার পাশে আগুন জ্বলছিল। অসম্ভব অস্থিরতা নিয়ে ঘরে ঢুকলাম। রাতে এখানে কিছু হলে তার কোনো না কোনো ছাপ তো থাকবে। সব কিছু এক রাতের মধ্যে ধুয়ে মুছে নিশ্চিত হয়ে যাবে না,
কিন্তু না, ঘরে কোথাও কিছু নেই, সব কিছু একদম ঠিকঠাক আছে। বাবা বারান্দায় চেয়ারে বসে খবরের কাগজ পড়ছেন। সকালে তার পত্রিকার পড়ার সময় চা খেতে খেতে একদিন বাসি পত্রিকা পড়বেন। বাবার কাছে গিয়ে বললাম, কাল রাতে কি আপনি আমার ঘরে গিয়েছেন? বাবা অসম্ভব বিরক্ত হলেন, কড়া গলায় বললেন, রাতে তোমার মা মেয়ে রুমের দরজা আটকে ঘুমাও, চাইলে যাওয়ার কোনো উপায় নেই। আমাকে বিরক্ত করো না, অফিসে দেরি হয়ে যাবে। বাবার কথাই সত্যি হলো, মা দরজা না আটকে ঘুমাতে পারেন না। তাহলে কাল রাতে ওসব কী ছিল? আমার ক্ষেত্রে যদি স্বপ্ন হয়ে থাকে, তাহলে দিলু কাকা কী দেখেছে? দুজনে একসাথে একই স্বপ্ন দেখা সম্ভব নয়। কিংবা আমি তাকে আমার স্বপ্নের কথা বলিনি, বানিয়ে বলা অপশান নেই। তবে কি বাবা মিথ্যে বলছে? কিন্তু কেন? সকালবেলা নাস্তায় কলা পাউরুটি শাকেরা খালা এখনও আসেনি। তিনি এলে তারপর রান্না হবে। মা চুলার কাছে যেতে পছন্দ করে না। ব্রেকফাস্টে পাউরুটি দেখে বাবা ভীষণ রেগে গেলেন। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে করতে অফিসে চলে গেলেন। মা নাস্তা করছেন, বাবার কথায় তার কোনো হেলদোল নেই। মা, কাল রাতে কি বাবা আমাদের ঘরে এসেছিল? সে কথা তোর বাবাকেই জিজ্ঞাসা কর, আমায় বলছিস কেন? এমনিতেই। বাবাও বলেছে তুমি দরজা লাগিয়ে দাও। তা কি দরজা খুলে ঘুম পড়ব? রাত বেরিতে চোর আসবে? সদর দরজায় তো আটকানোই থাকে। বেশি পাকা পাকা কথা বলিস না তো। চুপচাপ খেয়ে নিয়ে পড়তে বস, সামনের মাসে পরীক্ষা। আচ্ছা, মায়ের কথার কোনো মানে হয় না। সে কোনো কথার জবাব দেবে না। অনেক চেষ্টা করে বইয়ের পাতায় মন দিতে পারছি না। রাতের ঘটনা ভীষণ ভাবাচ্ছে। হ্যাঁ তো, মায়ের চুল দেখলেই অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। মায়ের চুল পা পর্যন্ত লম্বা। রাতে যদি তেমন কিছু হয়ে থাকে, তাহলে চুল দেখলেই বোঝা যাবে। এক দৌড়ে ছাদে চলে গেলাম। মা সিঁড়ির ছাদ বসে মোবাইল দেখছে। কপাল পর্যন্ত ঘোমটা টানা। ইচ্ছে করে ঘোমটা সরিয়ে দিলাম। মায়ের চুল ঘাড় পর্যন্ত ঝুলে আছে। চুল কাটলো কখন? 2 দিন আগেই তো কাটলাম। মনে নেই তোর? না, কেন কাটলে? লম্বা চুলগুলো সামলাতে ইচ্ছে করে না। তোর সামনেই তো কাটলাম, ভুলে গেছিস নাকি? আমি মাথা নাড়লাম। মা বলল, এই পর্বে দারুণ সিন চলছে, বিরক্ত করিস না তো, যা এখান থেকে। মা মিথ্যে বলছে কেন? তার চুল 2 দিন আগে কাটা হয়নি। গতকাল সকালে দেখলাম শ্যাম্পু করে চুল দিয়েছে। এক গোছা কালো চুল মাটির কাছে পড়ে গড়াগড়ি খাচ্ছে। এসব কেমন যেন এলোমেলো লাগছে। মায়ের হাবভাব ভালো ঠেকছে না। কোথাও বড় কোনো সমস্যা গেছে? আমাকে বলতে চাইছে না, কিন্তু কেন? আমার থেকে লুকিয়ে রেখে লাভ কি? মাথায় দুশ্চিন্তার বোঝা নিয়ে স্কুলে গেলাম। মা স্কুল কামাই করতে দেবে না। আজ খুব গরম পড়েছে। গরমে ক্লাসে হবে না। হেড স্যার সবাইকে ছুটি দিয়েছে। সরকার থেকে নির্দেশ এসেছে গরমের জন্য ক্লাস নেওয়া যাবে না। বাড়ি ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। মা একটু বেশিই বোঝে। কতবার করে বললাম আজ স্কুল যাব না, শুনল না। বাড়ির সদর দরজা খোলা। ঘরে উকি দিতে দেখলাম দিলু কাকা বিছানায় শুয়ে আছে। মা তাকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে আছে। আদুরে গলা বলছে, আমাদের প্ল্যান কাজে এলেই সব ঠিক হয়ে যাবে। মাথার ভিতরে চক্কর দিয়ে উঠল। আমাদের বাড়ির চিরপরিচিত কুৎসিত অধ্যায় পরকীয়ের সূচনা হয়েছে। মা এমন জঘন্য কাজ করতে পারে? ভাবতে পারছি না। বাবা কি এসব কিছু জানে? হয়তো জানে না, জানলে খুব আবছা। কালো ভেদ্রে কখনো চোখে পড়লে মনে লাগে না। হঠাৎ করে বাগানের দিকে চোখ পড়ল। দিলু কাকা বাগানে কাজ করছে। বেলি ফুলের কয়েকটা চারা নেতিয়ে পড়ছে। সেগুলো সোজা করে জন্য বাঁশের কঞ্চি পুঁতেছে। কয়েক সেকেন্ডের মধ্যে জায়গা বদলানো সহজ কাজ নয়, বলতে গেলে প্রায় অসম্ভব। তবে কি আমি ভুল দেখেছি, নাকি তার এই অসম্ভব কাজকে সম্ভব করার বিশেষ কোনো উপায় আছে? বিছানার দিকে তাকিয়ে দেখলাম বিছানা ফাঁকা, সেখানে মানুষ নেই। একটা কোলবালিশ এলোমেলোভাবে পড়ে আছে। এসব কী হচ্ছে? তাহলে কি মা আর দিলু কাকা একসাথে ছিল না? না না, ওরা এখানেই ছিল। থাকলে চোখের সামনে উধাও হয়ে পারতো না। বোধহয় আমি ভুল দেখছি। তাছাড়া ওরা এখানে থাকলে সদর দরজা খোলাই থাকতো। প্রায় বাড়িতে হুটহাট করে চলে আসে। গতদিনে অপরিচিত এক মহিলা চলে এসেছিল। মা কখনোই এত বড় ভুল করবে না। হঠাৎ করে চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে আসতে লাগলো। দৃষ্টি ঝাপসা হতে শুরু করলো। চোখের পানি আসছে, নাকি অজ্ঞান হয়ে গেছি? বোধহয় অজ্ঞান হয়ে গেছি। সমস্ত শরীর ভর ছেড়ে দিয়েছে। অবিকর্ষজ ত্বরণের দরুন মাটির দিকে পড়তে শুরু করছি। নাকি এসব আমার ভ্রম, বুঝতে পারছি না। ঘণ্টাখানেক পর জ্ঞান ফিরল। চোখ খুলে দেখি বিছানায় শুয়ে আছি। মা চিন্তিত মুখে আমার মাথার কাছে বসে আছে। এক ধ্যানে কিছু একটা চিন্তা করছে। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। মা, একটু পানি খাবো? মা চমকালো আমার দিকে। ব্যস্ত গলায় বলল, কী হয়েছে তোর? মেঝেতে পড়েছিলি? জ্ঞান ছিল না? যা ভয় পেয়েছিলাম আল্লাহ বাঁচিয়েছে। কেন অজ্ঞান হয়ে গেছিলাম বলতে পারি না। আমার কিছু মনে নেই। হঠাৎ করে মাথার ভিতরে কেমন একটা লাগছিল। চোখের সামনে সব কিছু অন্ধকার। এই রোদের মধ্যে স্কুলে গিয়ে এমন হয়েছে। গরমে সবাই অসুস্থ হয়ে যায়। কতবার করে বললাম ছাতা নিয়ে যা। ছাতা মাথায় ধরলে একটু শান্তি লাগলো। আমার কথা তো শুনবি না। যেমন বাপ তার তেমন মেয়ে। কাল থেকে আর স্কুল যেতে হবে না। বাড়িতে বসে বসে পড়াশুনো করবি। সরকার দরকার হলে প্রাইভেট মাস্টার ঠিক করে দিব। তোর বাবা একজন মানুষ, ওই লোকটাকে কথা আর কী বলবো।
মেয়েটাকে তো একটা রিক্সা ঠিক করে দিতে পারে। আমাদের দিকে আর কোনো খেয়াল নেই, সারাদিন শুধু কাজ আর কাজ। মা শুধু শুধু বাবাকে রাগারাগি করছো। আমি একদম ঠিক আছি, এখন একটু খারাপ লাগছে না। হয়েছে, থাক, তোর আর বাপের হয়ে সাফাই গাইতে হবে না। জ্ঞান ফিরে, তাই আলহামদুলিল্লাহ। এখন চুপচাপ শুয়ে থাক, আমি পানি নিয়ে আসছি। এ ঘরে পানি নেই। মা ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো, দ্রুত পায়ে ঘর থেকে বের হতে লাগলো। শাকের বউ, এক গ্লাস পানি দাও তো। কোথায় গেলে? কাজের সময় তোমাকে পাওয়া যায় না। বিছানায় উঠে বসলাম। মাথাটা কেমন ভার ভার লাগতে শুরু করছে, গা গরম হয়ে শুরু করছে, শীত শীত করছে। গায়ের একটা চাদর জড়িয়ে নিলাম। চাদরের উষ্ণতায় সামান্য আরাম পেলে মন্দ নয়। মা শুধু শুধু পানি আনে না, তার সাথে ফল কেটে নিয়ে এলো। দুটো ডিম পোস্ট করেছে, এক গ্লাস দুধও এনেছে। করুণ গলায় বললাম, মা আমার খেতে ইচ্ছে করছে না, পানিও খাবো না, তৃষ্ণা মরে গেছে। তৃষ্ণা কখনো মরে যায় না, সময়ের সাথে সাথে বাড়তে থাকে। বেশি বাজে না বকে, যা দিয়েছি চুপচাপ খেয়ে নে। মা বলো, একটা কথা জানতে চাইবো, সত্যি বলো। আমি কখনো মিথ্যে কথা বলি না। যাই হোক, কী কথা জানতে চাস? দিলু কাকা কি ঘরে এসেছিল? তোর বাবা না থাকলে দিলুর ঘরে ঢোকা নিষেধ, জানিস না? জানি। আমার কেন জানি মনে হয় দিলু কাকা ঘরে এসেছে। সামনের ঘরে খাটের উপর শুয়ে আছে। তুমি? এতটুকু বলার পর মা থামিয়ে দিয়ে কঠিন মুখ করে বলো, খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ো। তোর মাথা এলোমেলো হয়েছে, বিশ্রামের প্রয়োজন। শাকের খালা মাকে ডাকছে, রাতের জন্য কি রাঁধবে বুঝতে পারছে না। মা আমার মুখে হাত বুলিয়ে দিয়ে বন্ধ করে দিল। কোমর গলায় বলল, চিন্তা করিস না, মাঝে মধ্যে অজ্ঞান হওয়া এমন বড় বিষয় নয়। তোর বাবা আসলে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলবো। এখন তুই বিশ্রাম নে। বিছানায় এপাশ ওপাশ করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো সন্ধ্যার একটু আগে। আলো মরে এসেছিল, ইচ্ছে করছিল আরও খানিকটা বিছানায় শুয়ে থাকি, কিন্তু মায়ের কারণে সেটা সম্ভব হলো না। মা এসে ডেকে তুললো, শান্ত গলায় বলল, তোর বাবা এসেছে, তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। এসব ব্যাপারে অবহেলা করা ঠিক না মা। আমি এখন যেতে পারবো না, আরও কিছুক্ষণ ঘুমাতে চাচ্ছি। ভালো ঘুম হলে শরীর ঠিক হয়ে যাবে। অহেতুক জেদ করিস না, নতুন করে অশান্তি হবে। কোনো অশান্তি হবে না মা, তুমি গিয়ে আরাম করে সিরিয়াল দেখো। বাবাকে বড় মগে এক মগ চা বানিয়ে দাও। সকালে পত্রিকা পড়া শেষ হয়নি, এখন চা পান করতে করতে গোটাটা শেষ করবি। তুই এভাবে কথা বলছিস যে? কী হয়েছে তোর? দেখি জ্বর এসেছে নাকি? মা কপালে হাত দিয়ে গেল। আমি বেশ খানিকটা পিছিয়ে গিয়ে বললাম, আমার শরীর একদম ঠিক আছে, কোনো জ্বরটা নেই, আর থাকলেও তোমার দেখতে হবে না। তাহলে কে দেখবে? কারো দেখতে হবে না। বাবা অফিস থেকে ফিরে এসেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তোমাদের ঝগড়ার সময় পেরিয়ে যাচ্ছে, দ্রুত যাও। মা একটু নড়ল না, স্তম্ভিত হয়ে বসে রইল। তার চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে। মায়ের এমন অবস্থা দেখে আমার কষ্ট পাওয়া উচিত। এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রেখে ক্ষমা চাওয়া যেতে পারে, আবারও মার পা ধরে মাপ চাওয়া যেতে পারে, কিন্তু আমার তেমন কিছুই করতে ইচ্ছে করলো না। বিছানায় পিঠ এলিয়ে দিলাম চাদর দিয়ে, সমস্ত শরীর ঢেকে মোবাইল বের করলাম। আজ খুব সুন্দর একটা মুভি ডাউনলোড করছি। মুভির কিছু কিছু জায়গা খোলামেলা দৃশ্য আসে, সেসব দেখতে আমার একটুও খারাপ লাগে না, বরং ভালোই লাগে। আদর্শ মা হিসাবে এখন আমার মায়ের কি করা উচিত ছিল? আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে বাবার সাথে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া উচিত, অথবা চাদর সরিয়ে ইচ্ছে মতো পেটানো, কড়া গলায় বকাঝকা করা, মোবাইল কেড়ে নিয়ে পড়তে বসানো। কিন্তু না, তেমন কিছুই করলো না। পাশের ঘরে গিয়ে বাবার সাথে ঝগড়া শুরু করেছে উঁচু গলায়। তোমার সংসার ছেড়ে চলে যাব, বাপ মেয়ে মিলে আমার জীবনটা একদম শেষ করে দিয়েছো। দুপুর থেকে মেয়ের দেখাশোনা করছি, কবার খোঁজ নিয়েছো তুমি? বাবাও থেমে নেই, ঝাঁঝালো গলা বলছে, সারাদিন গাধার খাটুনি খেটে তবে বাড়িতে ফিরি, কোথায় একটু বিশ্রাম নেব, সুস্থ মতো থাকবো, কিন্তু নেই। আমার কপালে তো তা লেখা নেই। বিয়ের পর থেকে জীবনের সব সুখ চলে গেছে। সংসার দেখে রাখার দায়িত্ব পুরুষ মানুষের হলে মেয়েরা কী করবে? সারাদিন বসে বসে সিরিয়াল দেখবে? তুমি হয়তো ভুলে গেছো, একসময় আমি তোমার থেকে অনেক বেশি রোজগার করতাম। এই সংসারের জন্য চাকরি ছেড়ে দিয়েছি। আমায় খাওয়ার খোটা দেবে না। হ্যাঁ হ্যাঁ, কীভাবে রোজগার করতে খুব ভালো করে জানা আছে। বসের গাড়িতে বসে এই হোটেল ওই হোটেল, কিছু জানি না ভেবেছ? মা কী বলতো শুনতে পারলাম না। ইয়ারফোন কানে লাগিয়ে নিয়েছি, উঁচু ভলিউমে বাইরের আওয়াজ শোনা যায় না গেলেও খুব অস্পষ্ট। মাও নিশ্চয় বাবাকে করা কোনো কথা শুনেছেন। তমিলা নাকে একটা আছে, তাকে নিয়ে ঝগড়া। মুভির একটা দারুণ সিন চলছে। আমি বিছানার চাদর চেপে ধরলাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল, দুপুরের পর থেকে খাওয়া হয়নি। খিদে পেট চোচো করছে। মা পাশে নেই, ঘরের লাইট জ্বলেছে, দরজাটা হালকা করে ভেজানো। কিছুটা একটা খেতে হবে, না হলে সারা রাতে এক ফোঁটা ঘুম হবে না। ফ্রিজে নিশ্চয় খাবার দাবার রাখা আছে, আমাদের ফ্রিজ কখনো খালি থাকে না। ধীর পায়ে উঠে রান্নাঘরে গেলাম। বাবার ঘর থেকে গোঙানির আওয়াজ আসছে। এমন আওয়াজ মানুষকে আকর্ষণ করে। দরজার ফাঁকে চোখ রাখতে চমকে উঠলাম। মায়ের হাতে রক্তমাখা ছুরি, বাবা ছটপট করছেন, তার শরীর ভেজা, মেঝেতে রক্তের বন্যা। আমার নিঃশ্বাস বন্ধ হতে আসতে লাগলো। এসব কি শুরু হয়েছে? পাখির ডাকে ঘুম ভাঙল। একটা কাকা জানলার ধারে জলপাই গাছের উপর বসে আছে, বেসুরো গলায় কর্কশ করে ক্রমাগত কা কা করে ডাকছে।
জেগে উঠে খানিকটা বিরক্ত হলাম। কাকের ডাকে ঘুম ভাঙার ব্যাপারটা একটুও ভালো লাগলো না। কোকিলের গান শুনলে হয়তো ভালো লাগলো। শরীর বেশ ঝরঝরে লাগছে। স্বপ্নের ব্যাপারে তেমন কিছু মনে করতে পারলাম না। হঠাৎ খুব ভয় পেয়ে গেছিলাম। এটুকু মনে পড়ছে রাতে না খাওয়ার কারণে প্রচণ্ড খিদে পাচ্ছে। বিছানা থেকে নেমে রান্নাঘরের দিকে গেলাম। মা পাউরুটিতে মাখন লাগাচ্ছে। বেশ কয়েকদিন ধরে সকালের নাস্তা হিসেবে শুকনো পাউরুটি জুটেছে। ফ্রিজে মাছ মাংস থাকলে মা রান্না করবে না। বড়লোকেরা নাকি সকালে পাউরুটি খায়। বাবা বারান্দায় ইজি চেয়ারে বসে আছে, মুখের উপর পত্রিকা, ডান হাতে মগ ভর্তি চা। বাবার কাছে গিয়ে কোমল গলায় বললাম, কেমন আছো বাবা? এই তো মা, ভালো আছি। তুই কেমন আছিস? ভালোই বলা ছেলে। রাতে হঠাৎ খুব ভয় পেয়েছিলে, এই আর কি। ঘুমের মধ্যে ভয় পাওয়ার মোটেও ভালো লক্ষণ নয়। ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। কঠিন মুখে বললাম, সাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডাক্তার? আমি কি পাগল? বাবা কোমল গলায় বলল, মোটেও না, তুই খুব বুদ্ধিমান। বুদ্ধিমান হওয়ার কারণে সাইকিয়াট্রিস্ট দেখাতে যাবি? হাফ পাগল মানুষেরা শুধু শুধু ডাক্তার দেখায়, আর পুরো মানুষ পাগল, কোনো অনুভূতি থাকে না। এখন তুই ঠিক কর, তুই কি আগের থেকে সিরিয়াল দিতে হবে? গেলে ডাক্তার পাওয়া যাবে না? গেলেই পাওয়া যাবে। আমাদের দেশে বেশিরভাগ মানুষ হাফ পাগল, মনের রোগকে রোগ মনে করে না, অথচ গায়ে একটা ঘামাচি ফুটলে ডাক্তারের কাছে দৌড়ায়। বাবা হাসলেন, আমিও শব্দ করে হেসলাম। বাবা ঝলমলে গলায় বললেন, রেডি হয়ে নে, তোকে মাকেও রেডি হতে বল, সকালের নাস্তাটা বাইরে করে নেব। মা রাজি হবে না। একটু আগেই দেখলাম পাউরুটিতে মাখন লাগাচ্ছে। তোর মা নিজেও ওই জিনিস খেতে পছন্দ করে না। তুই গিয়ে বল, দেখবি একেবারে রাজি হয়ে যাবে। সত্যি মা একবার বলায় রাজি হয়ে গেল। পাউরুটি ডেকে রাখতে রাখতে বলল, তোদের জ্বালায় কোনো কাজ করার উপায় নেই, চল দেখি যাই। আমি অল্প হাসলাম। অল্প বয়সী এক তরুণ চেয়ারে বসে আছে, মনে হচ্ছে উনি ডাক্তার। লোকটার চোখে মুখে চাপদারি, ফর্সা চেহারা, মেয়েদের মতো টানা টানা চোখ। ডাক্তার সাহেব অসম্ভব কোমল গলায় বললেন, শুভ সকাল লিটল প্রিন্সেস, শুভ সকাল। তুমি কি হিন্দু নাকি মুসলিম? মুসলিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি আমার সাথে একান্তে কথা বলতে চাও? আমি বিব্রত হয়ে বাবার দিকে তাকালাম। বাবা ভাবলিহীনভাবে তাকিয়েছে। ডাক্তার সাহেব সহজ গলায় বললেন, তোমার সমস্যা কি বাবার সামনে বলতে পারবে? আমি মাথা নাড়লাম। উনি বললেন, তাহলে মিস্টার, আপনি পাশের কক্ষে গিয়ে বসুন। এখানকার বজলুর দোকানে খুব ভালো আদা চা পাওয়া যায়। এক কাপ চা পান করতে করতে অপেক্ষা করেন, ভীত হবেন না। এই ঘরে সিসি ক্যামেরা আছে, আমার কার্যকলাপ আপনি ও ঘরে বসে দেখতে পারবেন। এই শুধু কথা শুনতে পারবেন না। বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। উনি বললেন, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো। তুমি না বসতে আমাকে দাঁড়াতে হবে। লোকটার কথার ধরন খুব অদ্ভুত। গোলমাল চেহারা, চোখে মোটা ফ্রেমের চশমা, চশমার ফাঁক দিয়ে তাকাচ্ছে। এখন বলো, তোমার কি সমস্যা? আমি রাতের বেলা দুঃস্বপ্ন দেখি, খুব বাজে বাজে স্বপ্ন। জেগে দেখো নাকি ঘুমিয়ে? আমি কটমট দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। কঠিন মুখে বললাম, ঘুমিয়ে দেখি। স্বপ্নের কথা সবসময় মনে থাকে না, নাকি কখন কখন ভুলে যাই? বেশিরভাগ সময় মনে থাকে না, মাঝে মধ্যে ভুলে যাই। কী ধরনের স্বপ্ন দেখো? রোমান্টিক, হরর জাতীয়? অবশ্যই রোমান্টিক স্বপ্নকে দুঃস্বপ্ন বলে, যার মিষ্টি স্বপ্ন বলে। আমি কিছু বললাম না, বিব্রত মুখে এদিক ওদিক তাকাতে লাগলাম। স্বপ্নের ব্যাপারগুলো ওনাকে বলার মতো না। তাছাড়া দিলু কাকার ঘটনাটা ওনাকে বলতে পারবো না। উনি সহজ গলায় বললেন, কাজের কথা বাদ দাও, খানিকক্ষণ গল্প করা যাক। সেদিন কি হয়েছিল শোনো। আমি বিছানায় শুয়ে আছি, হঠাৎ করে আমার স্ত্রী এসে আমার গায়ে কয়েকটা তেলাপোকা ছেড়ে দিল। হাসতে হাসতে বললাম, একটু ভয় পাও? একটু চিৎকার করো, ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করব। লোক দেখবে শুধু মেয়ে মানুষ নয়, পুরুষ মানুষও তেলাপোকাকে ভয় পায়। আমি হো হো করে হেসে উঠলাম। সহজ গলায় বললাম, আপনিও ভয় পেলেন? হ্যাঁ, পেলাম একটু। বউকে খুশি রাখার জন্য মাঝে মাঝে এসব করতে হয়। এখন তোমার কথা বলো, কেমন সমস্যা? সেদিন দেখলাম বাবা মায়ের চুলে আগুন ধরিয়ে দিয়েছে। পরদিন দুপুরে স্কুল থেকে ফিরছি, হঠাৎ দেখলাম মা আমাদের মালির সাথে এক বিছানায় শুয়ে আছে। পরক্ষণে কেউ নেই। তোমার বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়? ভৌতিক নাটক সিনেমা দেখার অভ্যাস আছে? প্রচণ্ড ক্লান্ত লাগে, দিনের রুটিন উল্টাপাল্টায়। এগুলো প্রশ্ন করলেন, কোনটার জবাব দিব? আমার সবগুলো প্রশ্নের উত্তর দরকার, তুমি একটা একটা করে উত্তর দাও। হ্যাঁ, বাবা মা সারাদিন ঝগড়া করে। আমি হরর মুভি দেখতে খুব পছন্দ করি। স্কুল থেকে ফিরে খুব ক্লান্ত লাগে। আমার প্রতিদিনের রুটিন আলাদা। ভিন্ন ভিন্ন সময় ঘুমাতে যাও। দেখো, তোমার এই সমস্যাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দুঃস্বপ্নে, অন্যটা হচ্ছে মানসিক চাপের কারণে ভুল দেখা। তুমি নিশ্চয় তোমার মালির সঙ্গে মায়ের খারাপ ব্যাপারে চিন্তা করেছিলে। কড়া গলায় বললাম, না, আমি এমন কিছুই চিন্তা করিনি। নিশ্চয় করেছো, খুব অস্পষ্ট হলেও করেছো, হয়তো তোমার মনে নেই। হ্যাঁ, এই ডাক্তার ঠিকই বলেছে। দুদিন আগে একটা সিনেমা দেখেছিলাম, সেখানে এমন দৃশ্য ছিল। তখন আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। মা দিলু কাকার সাথে শুয়ে আছে, ঠিক সেই দৃশ্যটাই সেদিন দেখেছি, মনে পড়ে। আমি মাথা দোলালাম। উনি কোমল গলায় বলেন, এতে তোমার কোনো দোষ নাই। মনের সব ভয়াবহ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এবার আসো দুঃস্বপ্নের ব্যাপারে। দুঃস্বপ্ন হচ্ছে আমাদের মনের ভিতরে উদ্বেগ বা চরম দুঃখের প্রতি
প্রবল সংবেদনশীল প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং এটা দেখার পর প্রায়শ সংকটাপন্ন অবস্থায় জাগ্রত হয়। তুমি কি আমার কথা বুঝতে পেরেছ? আমি মাথা নাড়ালাম। উনি নড়ে নড়ে চড়ে বসলেন, চশমা ঠিক করতে করতে বললেন, স্বপ্নের দুইটা দিক, একটা হচ্ছে নাইটিমেটার, অন্যটা হচ্ছে স্লিপটেটার। তোমার ক্ষেত্রে দুটো দেখা যাচ্ছে। এগুলো কী জিনিস? নাইটিমেটার শিশুরা দুঃস্বপ্ন দেখে ভয় পায়। স্বপ্নগুলো ভীষণ ভয়ঙ্কর। যেমন ধরো বাবা মাকে কেউ মারতে আসছে, তোমার কোনো ক্ষতি করতে আসছে। এসব স্বপ্ন দেখে ওঠার পর মনে হয় এটা বেশিরভাগ ক্ষেত্রে 3 থেকে 6 বছরের বাচ্চাতে হয়। অন্যদিকে স্লিপ টেওয়ার ক্ষেত্রে হঠাৎ তীব্র ভয়, কিন্তু স্বপ্ন দেখছে কিনা বলতে পারে না। আমি এসব থেকে কিভাবে মুক্তি পাবো? আমার যে খুব কষ্ট হয়। কিছু উপায় নেই, নিশ্চিত থাকো। এই যেমন ধরো কয়েকদিন সিনেমা দেখা যাবে না, রুটিন মেনে চলতে হবে। বাকিগুলো তোমার বাবাকে বলে দিব। আচ্ছা, ঠিক আছে, বাবাকে বললেই হবে। তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো নিশ্চয়? হ্যাঁ, বুঝেছি, মেনে চলার চেষ্টা করব। তোমাকে দেখতে খুব সুন্দর। তুমি কি 1 কাপ চা খাবে? আদা চা আমার খুব পছন্দ। আমি উঠে দাঁড়াতে বলতে, না আমি চা খাবো না। হঠাৎ করে খারাপ লাগতে শুরু করছে। ডাক্তার সাহেব বিবাহিত হতে গেলেন কেন? ওনার বউ না থাকলে কি এমন সমস্যা হতো? দুনিয়া পাল্টে যেত নাকি? দরজার কাছে গিয়ে ঘুরে দাঁড়ালাম, সরু গলায় বললাম, আপনার নামটা একটু বলবেন? উনি মুচকি গলায় সহজ গলায় বলেন, আমার নাম মেহেদি হাসান। তোমার নাম কি? আমার নাম ডালিয়া। খুব সুন্দর নাম। আমার পছন্দের ফুল ডালিয়া। আর একটা কথা, আমি কিন্তু অবিবাহিত। এই ঘটনাটা বানানো। আমি চমকে উঠলাম। সে চমক ওনার চোখ এড়াল না। আমার দিকে সুন্দর করে হাসলেন। এই লোকটা মনের ডাক্তার। উনি কি আমার মন পড়তে পারছেন? না না, পারছেন না। মন পড়ার মন বৈজ্ঞানিক উপায়ে তৈরি হয়নি। নাকি হয়েছে? ইস, কী এক বিশ্রী কাণ্ড! লজ্জায় আমার কান লাল হয়ে যাচ্ছে। বাবা মার সাথে অনেক ঘোরাঘুরি করলাম। বাড়ি ফিরতে ফিরতে বিকাল হয়ে গেল। দুপুরে সবাই মিলে বিরিয়ানি খেয়েছি। দিনটা খুব ভালোই কাটছে। আসার সময় দেখলাম আজ অনেক গোলাপ ফুল ফুটছে। কয়েকটা গোলাপ তুলে এনে ফুলদানিতে রাখলে মন্দ হয় না, মিষ্টি গন্ধ ছড়াবে। ফুল তোলার জন্য বাগানে গেলাম। দিলু কাকাকে কোথাও দেখা যাচ্ছে না। এই সুযোগ। ফুল তুলতে দেখলে উনি খুব কষ্ট পান। বেজার মুখ করে তাকিয়ে দেখেন। একটা ফুল তোলার পর দিলু কাকা গলা কানে আসলো, চাপা স্বরে কারোর সাথে কথা বলছে। কান খাড়া করলাম। না, কোনো কাজ হচ্ছে না। ডালিয়ার উপর কোনো প্রভাব করছে না। শুধু শুধু আমার থেকে টাকা নিচ্ছিস, মাইরা দিমু একদম। কিছুক্ষণ নীরবতা। কবে কাজ হইব? আজ দেখলাম বাবা মার সাথে ঘুরতে যাচ্ছে। জাদুর পাওয়ার বাড়াতে হবে, বেশি শক্তিশালী কর। ডালিয়া যেন আটকে উঠলাম। নীলু কাকা আমার উপর জাদু করেছে, কিন্তু কেন? আমি ওনার কি ক্ষতি করছি? দৌড়ে গিয়ে বাবাকে বলে দেব? এ কি, আমার পা এগোচ্ছে না কেন? পা দুটো সীসার মতো জমে যাচ্ছে। নড়তে পারছি না। চোখ বন্ধ করতে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। এই মুহূর্তে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। বাবাকে বললে দিলু কাকাকে কিছু অস্বীকার করবে, তখন আর কিছু করার থাকবে না। না, বাবাকে কিছু বলা যাবে না। যা করার আমাকে করতে হবে। এই জাদু কী জিনিস? মুভিতে দেখা জাদুর মতো কিছু একটা, কিন্তু আমার উপর জাদু করা হচ্ছে কেন? এসব প্রশ্নের উত্তর জানতে এখন কিছুটা ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। কাপা হাতে হাতে ফুল তুলতে লাগলাম। দিলু কাকা বললেন, আম্মাজান ফুল তুলছেন কেন? কাউরে দিবেন? যথাসময় শান্ত গলায় বললাম, না কাকা, টেবিলের উপর সাজিয়ে রাখবো। আপনারা ডাক্তারের কাছে গেছিলেন না? গেছিলাম। পাগলের ডাক্তার। বলো তো কাকা, আমি কি পাগল? না আম্মাজান, আপনি পাগল হবেন কেন? ভাই হয়তো বুঝতে পারিনি। মেজাজটা একদম গরম হয়ে আছে। আম্মাজান কি সিনেমা দেখবেন? চমৎকার কয়েকটা ভূতের সিনেমা পেয়েছি। দেখতে যে লাগে না, কি বলেন? আপনার খুঁজে দেওয়ার প্রতিটা সিনেমাই খুব সুন্দর, দেখতে আমার আরাম লাগে। দিলু কাকা লজ্জিত ভঙ্গিতে হাসলো। চাপা গলে বলল, কী যে বলেন আম্মা নন, মোবাইল নিয়ে আসেন, ডাউনলোড করে দিচ্ছি। এলোমেলো পায়ে ঘরের দিকে চলে এলাম। লোকটা কিছুই বুঝতে দেওয়া যাবে না। ওনার কাছে আমার সিনেমা দেখার হাতে করি। একদিন গোলাপ ছাদের নিচে বসে কার্টুন দেখছিলাম। এমন সময় দিলু কাকা এসে বলেন, আম্মাজান কী দেখছেন? এই তো কাকা কার্টুন। ছায়াছবি দেখেন না? ছায়াছবি মানে তো মুভি। না, দেখি না। কার্টুন মুভিগুলো দেখি, মাঝে মধ্যে অ্যানিমেশন দেখা হয়। এসব সিনেমায় মজা নেই। ভূতের সিনেমায় জানা বললে আপনাকে ডাউনলোড করে দিতে পারি, রাতে দেখে মজা নিতে পারেন। অন্তত আবেগবশত হয়ে ভূতের মুভি ডাউনলোড করলাম। পরে দেখি ভূতের মুভি না, প্রেম কাহিনী। খুব বাজে বাজে দৃশ্য। প্রথম দিকে একটু অস্বস্তি লাগলেও পরে এগুলো ভালো লাগতে শুরু করলো। নিয়মিত দেখতে লাগলাম। দিলু কাকা প্রতিদিন ভূতের মুভি নামিয়ে দিত। সেগুলো দেখতাম, কেমন যেন অভ্যাসে পরিণত হয়েছে। আজকে বাড়িতে ভালো মন্দ রান্না হবে। মা শাকেরা খালাকে যেতে দেয়নি। শাকেরা খালা মুখ বেজার করে হাঁসের গোশত রান্না করছে। আমি তার কাছে গিয়ে পিড়ি পেতে বসলাম। কৌতূহল গলে বললাম, খালা, আপনি জাদুটোনায় বিশ্বাস করেন? বিশ্বাস করব না কেন? জিন পরি তো আছে মা। জাদু করলে কি সত্যি সত্যি মানুষের ক্ষতি হয় নাকি? মুভিতে অমন হয়। সত্যি হয়। আমার দাদার উপর কালো জাদু করা হয়েছিল, শেষ বয়সে পাগল হয়ে মারা গেছে। জাদু কী কী দিয়ে করা হয়?
মানুষকে বশ করা, শত্রুতা থাকলে মেরে ফেলা যায়, বান মারে। ও, এসব থেকে বাঁচানোর উপায় কি? আছে তো, বড় বড় হুজুরেরা জিন পোষে, ওই জিন দিয়ে কাজ করায়, কাটা দিয়ে কাটা তোলার মতো। এমনি কিছু করা যায় না ওঝা হুজুরকে না দেখিয়ে? আমার মা বলতেন, রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ে হাতে ফু দিলে, সারা শরীরে হাত বুলিয়ে দিলে ওই দিন জাদুর প্রভাব পড়ে না। তাছাড়া আয়াতুল কুরসি পড়লে ঘুমাতে শয়তান কাছে আসে না। আমি আর কিছু বলার আগে মা ঘরে ঢুকলো, সরু গলায় বলল, কী নিয়ে কথা হচ্ছে? শাকেরা কারা কাচুমুচু হয়ে বলে, কিছু না আপা, জাদু নিয়ে কথা হচ্ছিল। আমার দাদাকে জাদু করা হচ্ছিল, তাই বলছিলাম। মা ওনাকে আশ্বস্ত করতে হালকা হাসলো, অথচ আমার দিকে কেমন কড়া চোখে তাকিয়ে আছে। বাড়িতে উৎসব উৎসব ভাব, নানা পদে খাবার রান্না হচ্ছে, হাঁসের গোদ আর সেমাই পিঠা, এসব বাদে দেশি মুরগি ও কুমড়া, তেল মশলা কম দিয়ে পোলাও রান্না হচ্ছে। মা হেসে হেসে সব করছে, বাবা হাত লাগিয়েছেন। মা বাবা দুজন মিলে পিঠা বানালো। 8টার মধ্যে রান্না শেষ। মায়ের প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা 3জনে বসলাম। শাকেরা খালাও আমাদের সাথে বসছে। আমার জীবনে এমন ঘটনা প্রথমবার দেখলাম। বাবা বললেন, হাঁসের গোস্তের রান্নার টেকনিক অন্যরকম। শাকেরাবু বোধহয় ভালো রাঁধতে পারেনি, আমি রাত্রে আঙুল চাটতে হতো। শাকেরা খালা চোখ মুখ কুচকে বললেন, ঝাঁঝালো গলা বলেন, আগে একটু মুখে দিয়ে দেখেন, গোস্ত রান্না আমার ধারে কাছে কেউ যেতে পারবে না। আমাদের ওখানে কোনো অনুষ্ঠান লাগলে আমাকেই ডাকতে আসে। মা বলল, না খেয়ে কিছু বলা যাবে না, হাঁসের গোস্ত ভালো হলে তোমায় 2 দিনের ছুটি দেবো, বেতনও কাটবো না। শাকারা খালার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বাবা বললেন, আমি এই মুহূর্তে খেতে পারি, একজন মেহমান আসবে, আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে। দিলুকে খাবার দেওয়া হয়েছে? মা বলল, শাকেরাবু গিয়ে দিয়ে এসেছে, এতক্ষণ অবধি খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি বিশেষ কিছু খেতে পারলাম না। হাঁসের গোস্ত সামান্য একটু মুখে দিয়ে, রান্না খুব ভালো হয়েছে, কিন্তু আমি খেতে পাচ্ছি না, আমার শরীরটা কেমন যেন লাগছে। বাবা বলল, কেমন লাগছে? বেশি খারাপ লাগলে গিয়ে শুয়ে পড়, ডাক্তার সাহেব আসলে একবার দেখিয়ে যাস। মা বলল, কোন ডাক্তার আসবে? তোমার কোনো বন্ধু তো ডাক্তার নেই? আরে, আমার বন্ধু একেবারে না, ডালিয়ার ডাক্তার, আজই তো দেখালাম। অপরিচিত লোককে বাড়িতে ডেকেছে কেন? প্রথমে সবাই অপরিচিত থাকে, আস্তে আস্তে পরিচিত হয়। তাছাড়া লোকটা অপরিচিত বলা যায় না। ডালিয়াকে দেখার সময় আমার পাশের ঘরে গিয়ে বসতে বলেছে, এসি রুম। চাকর ছেলেটাকে দিয়ে আদা দিয়ে চা আনালো, 2টো সামোসা খাওয়াছিল, খাওয়ার শেষে 1 গ্লাস বরফ শীতল পানি এনে দিল। বলতে গেলে যত্নের চূড়ান্ত করেছে। আজকাল কোনো ডাক্তারের ব্যবহার এমন হয় না, ওরা এক দরজা দিয়ে লোক ঢোকায়, অন্য দরজা দিয়ে বের করে দেয়। হা হা। বাবা সুন্দর ভঙ্গিমায় হাসছিল। ডাক্তার সাহেব আসছে শুনে আমার ঘুম হয়ে গেল, বুকের মধ্যে ডিপ ডিপ করতে লাগলো। মা সরু চোখে বাবার দিকে তাকালো, রাগী গলায় বলল, আজ রাতেই বলতে হবে কেন? অন্যদিন বলা যেত না? আহা, আজ বললে সমস্যা কোথায়? কোনো সমস্যা না, লোকটা তোমায় যত্ন করেছে নিজের লাভের জন্য, পাবলিসিটি বাড়ানোর জন্য। এত কিছু গলে যাওয়ার তো কিছু নেই। তা অবশ্য ঠিক, মনের ডাক্তারদের রোগী থাকে না। জানলে আসতে বলছে কেন? বাবা কড়া চোখে মায়ের দিকে তাকালেন, অথচ তার মুখে হাসি হাসি। মা আর কিছু বললেন না। বাবা গামলা থেকে 1 টুকরো গোস্ত তুলে মুখে পুড়ে দিলেন। আমি বেশিক্ষণ দাঁড়ালাম না, ঘরের দিকে হাঁটা দিলাম। ঠিক তখনই চোখ পড়ল জানলার দিকে। একজোর চোখ আমার দিকে তাকিয়ে আছে, অন্ধকারের মধ্যে জল জল করছে। চোখ দুটো টকটকে লাল। ঘরে যেতে পারলাম না। মায়ের পাশে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। ভয় মেশানো গলা বললাম, মা, আমার খুব খারাপ লাগছে। মা কিছু একটা পরে আমার মাথায় ফুঁক দিল। খেয়াল করলাম লাল চোখজোড়া আস্তে আস্তে উধাও হয়ে গেছে। মনে মনে আয়তাল কুস্তি পড়তে লাগলাম, ভয়টা কেটে গেল। ডাক্তার সাহেব এলেন রাত 10টার দিকে, হাতে করে 1 কেজি মিষ্টি নিয়ে এসেছেন। মা ওনাকে দেখে বিরক্ত হলেন, আমাকে ওনার সামনে যেতে দিল না। কড়া গড়ায় বললেন, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি তোমার সাথে যাচ্ছি। আমি প্রায় কাঁদো কাঁদো হয়ে বললাম, তুমি এমন করছো কেন? এমনি করছি, যা বলছে তাই করো, বাড়তি কথা বলবে না। রাতে সুন্দর ঘুম হলো। এক রাতে ঘুমে রাত কেটে গেল। শরীরটা বেশ ঝরঝরে লাগছে। সকাল সকাল ঘুম ভাঙলে বাগানে হাঁটতে যেতে ইচ্ছে হলো। ফুলগুলো খুব সতেজ হয়ে থাকে। মা আমার জন্য বাদাম কিশমিশ ভিজিয়ে রেখেছে, সেগুলো কয়েকটা মুখে দিয়ে বাগানে হাঁটতে লাগলাম। বোধহয় দিলু কাকা এখনও ঘুম থেকে ওঠেনি। তার ঘরের কাছে গিয়ে উঁকি মারলাম। কাকা কারোর সাথে ফিসফিস করে কথা বলছে। আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসার জন্য আমি সব করতে পারি, যত টাকা লাগে আমি দিব, শুধু ডালিয়ার মন বদলাতে হবে, যাতে ও নিজের বাবাকে চিনতে পারে। আমার মন বদলাতে হবে কেন? তাছাড়া আমার বাবাকে মতন করে কি চিনতে হবে? 1 মিনিট, উনি কি যেন বলল, আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসতে চায়, মানে আমি দিলু কাকার মেয়ে? কিন্তু এটা কিভাবে সম্ভব? লোকে অবশ্য বলে আমার সাথে দিলু কাকার চেহারার নাকি খুব মিল, তবে কি? একদম বাপের মতো, তবে কি? আমার খুব দুর্বল লাগছে, মাথা কাজ করছে না, হাত পা কাঁপছে, সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। ঘুমের ভীষণ তেষ্টা পাচ্ছে, ইচ্ছে করছে এখানেই ঘুমিয়ে পড়ি। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তুই তো কাঁপছিস, সরে যাও। তুমি
আমার মা না, দূরে থাকো আমার থেকে। মা চমকালো, আমার বাহু ধরে বলল, এসব কি বলছিস? মাথা ঠিক আছে তোর? মায়ের দিকে তাকালাম, সুন্দর চেহারা, দুশ্চিন্তার ছাপ, বুড়ো কুচকে আমার দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে মায়ের মুখটা অস্পষ্ট হয়ে যাচ্ছে, বোধহয় জ্ঞান হারাচ্ছি। ছোট্ট মস্তিষ্ক আর কত চাপ সইতে পারে। ঘরে আলো নেই বললেই চলে, জানলার পর্দা টানা, দরজা ভেজানো। আবছা অন্ধকারে শুয়ে আছি, মা বাবা দুজনে এই ঘরে। তাদের ফিসফিসানি শোনা যাচ্ছে। মা ভীতু গলায় বলছে, দিলুকে ওকে সব বলে দিল নাকি? বাবা বললেন, না না, দিলু বলবে কেন, ওকে তো সব বলাই আছে। তবু আমার খুব ভয় হচ্ছে। ডালিয়া তখন বলল, আমি ওর মা না, ওর থেকে দূরে থাকতে বললো। আমার কিন্তু কিছুই ভালো লাগছে না। আহা চুপ করো না। মা চুপ হয়ে গেল। কারো সাহায্য ছাড়া আমার একার পক্ষে এই রহস্য উন্মোচন করা সম্ভব না। কিন্তু কে আমায় সাহায্য করবে? ডাক্তার সাহেব? হুট করে এক পরিচিত সাহায্য কামনা করা কতটা যুক্তিযুক্ত তা আমার জানা নেই। তবে ওনার কথাটা প্রথম আসলো, হুট করে ভাবিনি, হুট করে চলে আসলো। ডাক্তার সাহেব চেম্বার চিনে অসুবিধা হবে না, কিন্তু উনি কি আমায় সাহায্য করতে চাইবেন? চাইবেন না বোধহয়। দিলু কাকা আজ আমার স্কুলে নামিয়ে দিতে গেছেন। গেটের কাছে দাঁড়িয়ে বলল, আম্মা যান, আপনি ভেতরে চলে যান, ছুটির সময় নিতে আসবো। আমি ভদ্র মেয়ের মতো মাথা নাড়লাম। গেট থেকে খানিকটা সরে গিয়ে তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে দিলু কাকার দিকে তাকিয়ে রইলাম। সে ডানে বামে চোখ ভালো করে বুলিয়ে দিয়ে উত্তর দিকে হাঁটতে শুরু করলো। এদিকে তো বাড়ির পথ না, কোথায় যাচ্ছি? আমাকে দেখতে হবে। আজ তানিয়াদের বাড়িতে সাঁতার কাটতে যাওয়ার কথা। তনিমা স্কুলে আসবে না, দুজন মিলে খুব মজা করব। ব্যাগে একটা জামা আছে, এক দৌড়ে বাথরুমে চলে গেলাম। স্কুল ড্রেস বদলে জামাটা পরে নিলাম। চুলগুলো এলোমেলো করে মুখে মাস্ক পরলাম। একটুখানি ধুলো বলে গায়ে মাখিয়ে নিলাম। আমার চেহারা চেনা যাচ্ছে না, স্কুলের দারোয়ানটাও চিনতে পারলো না। হ্যাট হ্যাট বলে ভাগিয়ে দিল। দিলু কাকা অনেক দূরে চলে গেছে। এতক্ষণে বোধহয় অনেক দূরে যাওয়া না, যায়নি। রাস্তার ওপাশে চায়ের দোকানে বসে চা খাচ্ছে। এখানে কি বাড়ি ফিরে যাবে নাকি? দূর ভালো লাগে না। মধ্যবয়স্ক এক ভদ্রমহিলা বাজারে ব্যাগ তুলতে হিমশিম কাচ্ছে। তার কোলে ছোট্ট একটা বাচ্চা। বাচ্চাটা ঘুমাচ্ছে। আমি তার কাছে গিয়ে বললাম, ব্যাগটা আমার কাছে দিবেন? আপনি তো পাচ্ছেন না। মহিলা আমার দিকে তাকালেন। তাকানোর ধারণাটা খুব সুন্দর, কেমন মায়াকাড়া। কোমল গলায় বলল, তুমি তুলতে পারবে? আমি মাথা নাড়লাম। চাপা গলায় বললাম, পারবো। আপনি রিক্সা ঠিক করুন। মহিলা অপ্রস্তুত ভঙ্গিতে এদিক ওদিক তাকাতে লাগলো। মৃদু গলায় বলল, রিক্সায় যাওয়ার টাকা নেই, বাড়ি থেকে আসার সময় টাকা আনতে ভুলে গেছি। তুমি বরং ব্যাগটা রেখে যাও, আমি নিয়ে যেতে পারবো। কত দূর যাবেন? এই তো সামনে ধনেশ কবিরাজের বাড়ি। কবিরাজ কী কাজ করে? বোকা মেয়ে, কবিরাজ কী কাজ করে জানো না? গাছটার ওষুধ দেয়। উনি অবশ্য কবিরাজ না, ওঝাগিরি করেন, জিন পরিচয়ে জাদুটোনা করেন। আমার চোখ চকচক করে উঠল। দিলু কাকা নিশ্চয়ই এই কবিরাজের কাছে যাবে। চায়ের দোকান ছেড়ে রাস্তা নেমে গেছে, উত্তরের পথ ধরে হাঁটতে শুরু করছে। আমি বললাম, চলেন, আমি আপনাকে দিয়ে আসছি। তোমার বাবা মা কিছু বলবে না তো? না না, বাবা মা কাজে গেছে, ওরা আসার আগে ফিরে আসবো। আপনি একা একা পারবেন না। মহিলা ইতস্তত ভঙ্গিতে মাথা নাড়ালো। এছাড়া ওনার কোনো উপায় নেই। বাচ্চা নিয়ে ব্যাগ সমেত পারছে না। কবিরাজের বাড়ি গিয়ে কি করবেন? বাবুটিকে অসুস্থ? না মা, বাবু অসুস্থ না, আমি ওনার বাড়ি ভাড়া নিয়েছি, আজ উঠবো। ও আচ্ছা, চলেন। কত দূর? বেশি না, সামনেই। মাঝে মধ্যে ভাগ্য খুব সহায় থাকে। আজ আমার ভাগ্য সহায় হলো। দিলু কাকা দুবার পেছন ফিরে তাকালো। আমার দিকে তেমনটা খেয়াল করেনি। ধারণা যে আমি তার পিছু করতে পেরেছি। একা থাকলে হয়তো কিছুটা সন্দেহ করতো, কিন্তু এখন একজনের সাথে আছি। কবিরাজের বাড়িতে কেমন অদ্ভুত গন্ধ। দিলু কাকা আমাদের আগে বাড়িতে ভেতরে ঢুকলো। মহিলা আমাকে খুব যত্ন করে বসালো। ঘরে শুকনো খাবার যা ছিল আমার সামনে সাজিয়ে দিল। আদুরি গলা, তুমি না থাকলে আসতেই পারতাম না। কটা দিন হলো বাড়ি পাল্টাচ্ছি, কিছু জিনিসপত্র আনার ছিল। আমার না কবিরাজি কাজকর্ম দেখার খুব শখ। কবিরাজ কোথায় বসেন আমাকে একটু দেখাবেন? আগে বিস্কুটগুলো খেয়ে নাও, তারপর নিয়ে যাচ্ছি। বড় ঘরের এক পাশে ওনাদের বসার ঘর, অন্য পাশে আমাদের রান্নার ব্যবস্থা হয়েছে। তবে হ্যাঁ, একটাও কথা বলবে না, উনি শুনলে রাগ করবেন। আমি মাথা নাড়লাম, দুইটা বিস্কুট হাতে নিয়ে বললাম, নিয়ে চলেন না। মহিলা বিড়ালের মতো হেঁটে রান্নাঘরে গেলেন। নিচু গলা বলেন, এই সিদ্ধ দিয়ে উকি দিয়ে দেখো, বেশিক্ষণ দেখবে না কেমন? আমি একটু আসছি। আমি মাথা নাড়লাম। কবিরাজের সামনে দিলু কাকা বসে আছেন, কোনো কথাই বলছেন না, বললেও খুব ক্ষীণ গলায় আসছে। সে শব্দ কানে আসে না, বাতাস ভাসিয়ে নিয়ে যায়। তোর কাজ শেষ? মেয়েটার মাঝে পরিবর্তন পাচ্ছিস কিছু? দিলু কাকা মাথা নাড়লো। সে কোনো পরিবর্তন পাচ্ছে না। যা যা করতে বলছিলাম ঠিকঠাক করেছিস? করেছি। আপনার দেওয়া ছায়াছবিগুলি ওকে দেখিয়েছি। খাবার পানিতে ছালের গুঁড়া মিশিয়ে দিয়েছি। আগুনের অল্পও শুনিয়েছি, লাভ হয়নি। এত উতল হলে চলে? এসব কাজ ধীরে ধীরে করতে হয়। কত ধীরে করতে হবে? যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার মেয়েকে ফেরত চাই। একটা কথা বলতো বেটা, মেয়ে ফেরত চাইলে তো পুলিশের সাহায্য নিতে পারতি, আমার কাছে আসলি কেন? দিলু কাকা মাথা নাড়ল। ঠিক তখনই মহিলা এসে দেখলো আর
দেখতে হবে না, এসো তোমাকে রিক্সায় তুলে দিচ্ছি। অগত্যা ওনার সাথে চলে এলাম। মহিলা স্কুল পর্যন্ত রিক্সা ঠিক করে ভাড়া দিয়ে দিলেন। অসম্ভব কোমল গলায় বললেন, তোমাদের মতো মেয়েদের আছে বলে এখনও পৃথিবী টিকে আছে। ভালো থাকবে সবসময়। আমি মাথা নাড়লাম, মন খারাপ হয়ে গেছে। সব কথা শুনতে পারলাম না। বাস্তব জীবন আর সিনেমার বুঝি এটাই পার্থক্য। সিনেমার নায়িকারা সব কিছু শুনে ফেলে, সব কাজ করে ফেলে, কিন্তু বাস্তবে হয় না। আসার আগে স্কুল গেটের কাছে ব্যাগ লুকিয়ে রেখে এলাম। ফুলের ঝোপের আড়ালে কারো নজর পড়ার আগে ব্যাগ নিয়ে তনিমাদের বাড়ি চলে গেলাম। তনিমা বিছানায় শুয়ে আছে, আন্টি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি বললাম, এ তনিমা, তোর কী হয়েছে? তনিমা কিছু বলল না। আন্টি বলল, রাতে খুব বাজে স্বপ্ন দেখেছে, এখন ভয়ে বিছানায় ছেড়ে উঠতে পারছে না। আমার ভয়ে বসে থাকতে হচ্ছে। বাজে স্বপ্ন দেখা খুব খারাপ। আমি দেখেছিলাম। বাবা ডাক্তারের কাছে নিয়ে গেলেন। তনিমা উঠে বসলো, জড়ানো গলে বলল, কোন ডাক্তারে? আমি যাব। ডাক্তার মেহেদি খুব ভালো ডাক্তার। তনিমা বলল, মা আমিও যাব, নিয়ে চলো। আন্টি বিরক্ত বলে বললেন, চুপচাপ শুয়ে থাকো। ডালিয়ার মা তোমার কাছে ডাক্তারের নাম্বার আছে? আমার কাছে নেই, তবে বাবার কাছে আছে, ওনাকে কল দিয়ে জিজ্ঞাসা করতে পারেন। আন্টি তক্ষুনি বাবাকে কল দিলেন, ডাক্তারের নাম্বার নিলেন, ঠিকানা শুনলেন। আমি ইতস্তত গলা বললাম, একটা কথা বলবো, আমি কি আপনাদের সাথে যেতে পারি? ডাক্তার সাহেবকে বলে আসতাম আমি ভালো হয়ে গেছি। তোমার বাবা বলে দিয়েছে নিশ্চয়। তনিমা বলল, না মা, ডালিয়াকে নিয়ে চলো, আমরা তিনজনে রেস্টুরেন্টে খেয়ে আসবো। আন্টি বাবাকে কল দিলেন, বললেন, আমি তনিমাকে ওই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তনিমা চাচ্ছে ডালিয়া ওর সাথে যাক। আপনার কোনো আপত্তি নেই? ফেরার পথে আমি বাসায় নামিয়ে দিব। বাবা সম্মতি দিলেন। তনিমা খুশি হয়ে হাততালি দিয়ে লাগলো। মেয়েটার বাচ্চামের স্বভাব এখনও গেল না। ডাক্তার সাহেব আজ খুব সুন্দর দেখাচ্ছে। মেরুন রঙের একটা হাফ শার্ট পরে আছে। ওনাকে দেখছি কেমন লজ্জা লাগতে শুরু করলো। আড়ষ্ট হয়ে একপাশে দাঁড়িয়ে রইলাম। উনি খুব সুন্দর করে তনিমার সাথে কথা বললেন, যেমনটা আমার সাথে বলেছিল। কষ্টে দম আটকে আসছে। মানুষটা এত খারাপ কেন? চোখে পানি এসে যাচ্ছে। ব্যাপারটা আমার একদম ভালো লাগলো না। কষ্টে দম আটকে আসছে। মানুষটা এত খারাপ কেন? আমার চোখে পানি এসে যাচ্ছে। ডাক্তারের সাথে কথা শেষ করে আন্টি বলল, ডালিয়া এভাবে পিছনে ঘুরে দাঁড়িয়ে আছিস কেন? ধরা গলায় বললাম, এমনি। এখানে দুটো চেয়ার রাখা, আমার বসার জায়গা নেই। তাহলে বাইরে গিয়ে বসতে পারিস। দেখলাম ওখানে বসার ব্যবস্থা আছে। আমি একটু নাড়ালাম, জায়গায় দাঁড়িয়ে রইলাম। ডাক্তার সাহেব অসম্ভব কোমল গলায় বললেন, আপনাদের আর কিছু বলার থাকলে আসতে পারেন। ডালিয়া একটু উঠে দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আমি কেঁপে উঠলাম। আমার সাথে কথা আছে মানে? কি কথা? আন্টি বেশ অবাক হলেন। বিস্মিত গলা বললেন, ওর সাথে কি কথা আছে? ওর সমস্যার ব্যাপারে কথা বলবো। আপনারা থাকলে বলতে পারবো না। কাল নিজের বাবার সামনেও বলতে পারিনি। আন্টি মাথা দোলালেন। তার চোখে মুখে বিরক্ত ছাপ স্পষ্ট। এখন চেয়ার ফাঁকা আছে, তুমি বসতে পারো। কি বলবেন আমাকে? দেখো ডালিয়া, তোমার বয়স এখন, আবেগ থাকা খুব স্বাভাবিক। তারপর থেকে তুমি অনেক নাটক সিনেমা দেখো, তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে শেখা উচিত। কী বলতে চাইছেন আপনি? তুমি কি বুঝতে পারছো না? না, পারছি না। একটু বুঝতেও পারছি না। আমি তনিমাকে এখানে নিয়ে এসেছি কারণ আমার মতো তনিমাও খারাপ স্বপ্ন দেখেছে। এখানে আবেগ নিয়ন্ত্রণের কথা আসছে কোত্থেকে? উনি সহজ গলায় বললেন, তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছো, কিন্তু তা তুমি স্বীকার করতে চাইছো না। একদম না, একটুও না। আপনি বাজে কথা বলছেন। আমি আপনাকে পছন্দ করি না, প্রচণ্ড রকমের অপছন্দ করি। কথাটা বাজে হলেও আমার কোনো সমস্যা নেই। তবে তুমি ভুলে যাচ্ছ আমি একজন সাইকিয়াট্রিস্ট, মনের ডাক্তার। ঠোঁট কামড়ে মাথা নিচু করে রইলাম। কি বলবো বুঝতে পারছি না। সত্যের মুখোমুখি দাঁড়িয়ে সত্যি স্বীকার করার মতো কঠিন কাজ আর নেই। আমি যদি তোমার বাবাকে বিয়ের প্রস্তাব দেই, উনি মেনে নেবেন? জানি না, মনে হয় মানবেন। আমি খুব ছোট। যেদিন মেনে নেবেন সেদিন তোমার বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিব। আপনি কিভাবে বুঝবেন বাবা কবে মেনে নেবে? তুমি বলে দিবে নাকি বলবে না? হা হা, আমি বলে দিব। ডাক্তার সাহেব অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তার মুখ হাসি এসে চোর ধরতে পারলেও মানুষ এমনই করে। এই ডাক্তার বিরাট ঘুঘুর লোক, দুই এক কথায় ফাঁসিয়ে দিয়েছে। আমি উঠে দাঁড়ালাম, ক্ষীণ গলায় বললাম, ভালো থাকবেন। সারা রাত তনিমার সাথে কোনো কথা বললাম না। টিস্যু পেপার দিয়ে চোখ চেপে ধরে রাস্তার দিকে তাকিয়ে রইলাম। একটুও ভালো লাগছে না কিচ্ছুটে। বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লাম। ঘুমে চারিদিকে রাতে, ততক্ষণে চারিদিকে গাঢ় অন্ধকার। দুদিন ধরে বাবা মার মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে না। তারা নিজেদের মধ্যে হাসি খুশি। বাবা সকাল সকাল অফিস থেকে ফিরছেন, হাতে নানা রাতে
পদ নিয়ে খাবার আসছেন। এমনকি বাবা খুব শৌখিন মানুষ, নিজস্ব লাইব্রেরি আছে। একসময় পড়ার প্রতি খুব আগ্রহ ছিল, এখন অবশ্য তেমন পড়ে না। বাবার লাইব্রেরি গিয়ে একটা বই নিলাম, গোয়েন্দা গল্প। অদ্ভুত সুন্দর বইটাতে চাদর জড়ানো গল্প। অনেক রাত পর্যন্ত জেগে পড়লাম, গল্প শেষ না করে ঘুমানো যাবে না। সকালে ঘুম ভাঙতে দেরিতে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দিলু কাকার ঘরে গেলাম। অস্পষ্ট গলা বললাম, আব্বা আমি ফিরে এসেছি। দিলু কাকা মোবাইলে শুয়ে মোবাইল দেখছে। আমার গলায় বাবা ডাক শুনে প্রায় লাফিয়ে উঠল। হড়বড় করে বলল, আম্মাজান আমায় চিনতে পেরেছ? হ্যাঁ আব্বা, আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি ওদের গিয়ে বলো আমি তোমার সাথে থাকতে চাই। দিলু কাকা দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ওনার পিছন পিছন গেলাম। বাবা খবর কাগজ পড়ছিল। দিলু কাকা তার কাছে গিয়ে বলল, ভাইজান আমার মেয়ে আমাকে চিনতে পারছে, সে আমার সাথে থাকতে চায়। বাবা চমকে উঠলেন, উত্তেজিত গলা বললেন, কে তোর মেয়ে? কে তোর সাথে থাকতে চায়? ডালিয়া আজ সকালে বলেছে। জিজ্ঞাসা করে দেখেন। বাবা অসম্ভব উত্তেজিত হয়ে পড়লেন, চিৎকার করে বললেন, ওকে কে বলেছে? তুই ওর বাবা? তুই বলেছিস? ভালো করে শুনে রাখ, তুই ওর কিছু না, স্রেফ কিছু না। আমি কিছু বলিনি ভাইজান, সবই রক্তের টান। বাবার চিৎকার শুনে মা দৌড়ে এলো, ভীতু গলায় বলল, কী হয়েছে? তুমি চিৎকার করছো কেন? দিলু বলেছে ডালিয়া নাকি ওর মেয়ে, ওর সাথে থাকতে চায়। কেন বলেছে? দিলু এমন বলবে কেন? দিলু ভাই আপনি ওকে এসব বলেছেন কেন? যা সত্যি তাই বলেছি, সত্যি কি কখনো চাপা দেওয়া যায়? বাবা এক ছোবলে দিলু কাকার গলার চেপে ধরলেন, রাগিওয়ালা বললেন, ডালিয়া তোর মেয়ে না, মনে করে দেখ, তুই ওকে 20 লাখ টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করে দিয়েছিস। ওকে আমার দত্তক নিয়েছিলাম, আমার কাছে সব ডকুমেন্ট আছে। তুই আমার মেয়েকে আমার থেকে নিতে পারবি না, কক্ষণই না। আমি হতভম্ব হয়ে বাবার দিকে তাকিয়ে রইলাম খানিকক্ষণ। তার মানে সত্যি আমি দিলু কাকার মেয়ে? বাবা মা আমায় দত্তক নিয়েছে? শব্দ করে কেঁদে দিলাম। মা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো, কোমল গলায় বলল, চল মা ঘরের ভিতরে। না আমি যাব না, আমি তোমাদের সাথে থাকবো না, আমি আমার বাবার কাছে থাকবো। বাবা শান্ত গলায় বলে, বোকামি করো না। দিলু কাকা যেন আকাশের চাঁদ পেল, বলল, হ্যাঁ মা তুমি আমার কাছে থাকবে, আমি তোমায় গ্রামে নিয়ে যাব, তোমার মায়ের কবর দেখিয়ে নিয়ে আসবো। দিলু কাকাকে মারতে গেলেন, বিশ্রী ভাষায় গালাগালাজ করতে লাগলেন, জানোয়ার কোথাকার, তোকে শেষ করে ফেলবো। মা অনেক কষ্টে শান্ত করলেন। বাবা সোফায় বসে আছেন, তার চোখ রক্তের মতো লাল হয়ে গেছে। আমি শান্ত গলায় বললাম, বাবা আমাকে সবটা সত্যি করে বলো, তুমি না আমায় নিজের মেয়ে ভাবো? তাহলে বলো না, বলো না প্লিজ। বাবা খানিকক্ষণ চোখ বন্ধ করে নিলেন, ধরা গলায় বললেন, সত্যি তুই আমার মেয়ে না, আমরা তোকে জন্ম দেনি, দিলু তোমার জন্মদাতা পিতা। মা বাবা চুপ করাতে চাইছেন, বাবা মায়ের হাত সরিয়ে দিলেন, সহজ গলায় বললেন, 8 মাসে অন্তঃসত্ত্বা বউকে নিয়ে দিলিও শহরে আসে, থাকার যায় না, দুধ খান জাহান আলীর মাজারে রাত কাটাতো। 3 দিনে আমার সাথে দেখায়, ওদের সমস্যার কথা বলে, আমি ওদের বাড়িতে নিয়ে আসি। দিলুকে মালির চাকরি দিয়ে স্থায়ীভাবে থাকতে ব্যবস্থা করে দিই। এতে মানবতার চেয়ে নিজের লাভটাই বেশি ছিল। আমার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা, এত বড় বাড়িতে একা থাকে, একজন সঙ্গী পেলে মন্দ কি? এতটুকু বলার পর বাবা থামলেন, শার্টের হাতায় চোখ মুছে বললেন, যথাসময়ে দিলুর স্ত্রী পেন শুরু হলো, তাকে নিয়ে হাসপাতালে গেলাম। দৌড়াদৌড়ি আমার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে গেল, তাকে ওটিতে নিয়ে যাওয়া হলো, তবে শেষ রক্ষা হলো না। পৃথিবীর আলো দেখার আগেই আমার বাচ্চাটা পৃথিবী ছেড়ে চলে গেল। দোষটা আমারই, আমি ওকে হাসপাতালে নিয়ে গেছিলাম, বাড়িতে একা রাখতে চাইনি। তোমার জন্ম দেওয়ার 8 ঘন্টা পরে তোমার মা মারা যায়। স্ত্রী হারিয়ে আমার স্ত্রীর অবস্থা করুণ, মানসিকভাবে ভেঙে পড়েছে। পরিস্থিতি বিচার করে দিলুর থেকে 20 লাখ টাকার বিনিময়ে তোমাকে দত্তক নিলাম, সেসব কাগজপত্রে আছে, এখন চাইলে তুমি নিজের বাবার কাছে ফেরত যেতে পারো। দিলু কাকা খেকিয়ে উঠলো, ঝাঁঝালো করে বলল, বাজে কথা বলবেন না, আমি কোনো টাকা পয়সা নিয়েছিলাম না, আপনি জোর করে আমার মেয়েকে কেড়ে নিয়েছেন। ডালিয়া মা তুই এই লোকটার কথা বিশ্বাস করলেন না। বাবা হাসলো, মায়ের দিকে তাকালেন, বললেন, কাগজপত্র নিয়ে এসো, সত্যি মিথ্যা প্রমাণ হয়ে যাক। মা অনেক খুঁজে কোনো কাগজপত্র বের করতে পারলো না। আমি বললাম, তোমরা কোনো কাগজপত্র বের করতে পারলে না, তার মানে মিথ্যে বলছো? আর আব্বা সত্যি কথা বলছে, আমি এই মুহূর্তে তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব, মিথ্যাবাদীরা আমার কেউ হতে পারে না। বাবা এলোমেলো হয়ে সোফায় বসে রইলেন, তার মুখে ভাব যেন জীবনে সব কিছু শেষ হয়ে গেছে, উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত নেই। মা কান্না জড়ানো গলায় বলল, ওগো তোমার মেয়ে এসব কী বলছে, ওকে বুঝাও। ডালিয়া মা আমার কথা শোনো, উনি তোর বাবা না হলেও আমি তোর মা, আপন না হই দুধ মা, 2.5 বছরের বুকের দুধ খাইয়ে তোকে বড় করেছি, তোর জন্য বছরের পর বছর রাত জাগেছি, আমি তোর মা, আমাকে ছেড়ে কোথাও যাস না। মায়ের আকুতি মিনতি আমার মন গলাতে পারল না। দিলু কাকার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বাড়ির ভেতর থেকে চিৎকার চেঁচামেচি কানে আসলো, মা খুব কাঁদছে, কাঁদচুক, তাতে আমার কি? মিথ্যাবাদীরা আমার কেউ হতে পারে না। এ কি, আমার চোখে পানি আসছে কেন? অদ্ভুত যন্ত্রণা হলো। পদ্মকাটা প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।